নমস্কার বন্ধুরা, গল্পের ঢেবে ঢেবে আপনাকে স্বাগত। গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ছি কামরূপিণী, লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। শুরু করছি আজকের গল্প কামরূপিণী, লেখক পরশুরাম। গল্পটি সংক্ষেপে বলতে গেলে গল্পটি খুব মজার। একটি পিকনিক পার্টি, সেখানে একজন ভদ্রলোক গল্প শোনাচ্ছেন এবং গল্পগুলি আপাতদৃষ্টিতে আজগুবি। তিনি শুধু গল্পগুলি শোনাচ্ছেন অন্যদের আনন্দ দেওয়ার জন্য, কিন্তু মহিলারা সেটা বুঝে বসলেন অন্য রকম। তারা খাওয়ার ছেড়ে দিয়ে প্রায় পালিয়ে বাঁচলেন। এদিকে যিনি গল্প শোনাচ্ছিলেন তিনি আনন্দে কিন্তু খেয়ে পিকনিক সেরে মজা করছেন। গল্প শুরু করছি। আজকের গল্প কামরূপিণী, লেখক পরশুরাম। শীতকাল, বিকেলবেলা শিবপুর বোটানিক্যাল গার্ডেনে একটি দল গঙ্গার কাছে মাঠের ওপর শতরঞ্জি পেতে বসেছেন। দলে আছেন প্রবীণ অধ্যাপক নিকুঞ্জ ঘোষ, তার স্ত্রী উর্মিলা আর মেয়ে ইলা, বয়স 15। নিকুঞ্জর শালা নবীন অধ্যাপক বীরেন দত্ত স্ত্রী সুরুচি আর তার ছেলে নুটু, বয়স 6। বৃদ্ধ শীতল চৌধুরী। বীরেন দত্তর সঙ্গে এর কি একটা দূর সম্পর্ক আছে। ছোট বড় নির্বিশেষে সকলেই একে সীতু মামা বলে ডাকে। বীরেন দত্তর আসতে একটু দেরি হবে। তার নববিবাহিত বন্ধু মেজর সুকমল গুপ্ত সম্প্রতি তার স্ত্রী আর শাশুড়ির সঙ্গে আসাম থেকে কলকাতায় এসেছেন। বীরেন তাদের সঙ্গেই আসবে। শীতল চৌধুরী বললেন, তোমাদের একই রকম পিকনিক? খাবার জিনিস কিছুই সঙ্গে আনোনি, শুধু হাওয়া খেয়ে বাড়ি ফিরতে হবে নাকি? সুরুচি বলল, ভয় নেই সীতু মামা, ওর সঙ্গে সবই এসে পড়বে। সস্ত্রীক শাশুড়িক মেজর সুকমল গুপ্ত আর দেদার খাবার। গুপ্তর বউ আর শাশুড়ি নিজের হাতে সব খাবার তৈরি করে আনবেন। বউ ভাতের ভোজটা আমাদের পাওনা আছে, এইখানেই খাওয়াবেন। নুটু বলল, ও সীতু মামা, কাল যে গল্পটা বলছিলে তা তো শেষ হয়নি, খেতে অনেক দেরি হবে, ততক্ষণ গল্পটা বলো না। সীতু মামা বললেন, আচ্ছা বলছি শোন। তারপর রাজা তো খুব সানাই ভেপু, রামসিঙ্গা, ঢাক, ঢোল, জগজম্প বাজিয়ে শোভাযাত্রা করে সুয়রানীকে বিয়ে করে রাজবাড়িতে নিয়ে এলেন। 50টা শাক বেজে উঠল। রাজার মাসি, পিসি, মামিরা খুব জিভ নেড়ে হুলুলুলু করলেন। বেচারি দুয়োরানী মনের দুঃখে তাঁর খোকাকে নিয়ে বাপের বাড়ি চলে গেলেন। এখন সেই সুয়রানীটা ছিল রাক্ষসী। 7 দিন যেতে না যেতে রাজার কাছে খবর এলো, হাতিশালায় হাতি মরছে, ঘোড়াশালায় ঘোড়া মরছে, শুধু তাদের হাড়, দাঁত আর ন্যাচ পড়ে আছে। নুটু বলল, সুয়রানী ওসব চিবুতে পারে না বুঝি? নুটুর মা সুরুচি ধমক দিয়ে বলল, চুপ করো খোকা, ও চাই গল্প শুনতে হবে না। সীতু মামা, আপনি এসব বিদঘুটে গল্প কেন বলেন? এতে ছোট ছেলেদের মনে একটু খারাপ ছাপ পড়ে। নিকুঞ্জ ঘোষ হেসে বললেন, আরে না না, সব দেশেরই রূপকথা একটু উৎকট ব্যাপার থাকে, তাতে ছোট ছেলেমেয়ের কোনো অনিষ্ট হয় না। তারা বেশ বোঝে যে সবই বানিয়ে বলা হচ্ছে, নয় রে নুটু? নুটু বলল, আমিও গল্প বানাতে পারি। সুরুচি বলল, যাই হোক সীতু মামা, আপনি ওসব বেহারা মিথ্যে গল্প বলবেন না,
সীতুমামা বললেন, বেশ, মা লক্ষ্মীর যখন আপত্তি আছে তখন বলবো না। নুটু, তুই বরং তোর মায়ের কাছে রামায়ণের গল্প শুনিস। সুপর্ণাকা রাক্ষসীর কথা খুব ভালো, সত্যি গল্প, কিন্তু একটা কথা তোমাদের জানা দরকার, রূপকথার সবটাই মিথ্যে এমন বলা যায় না। যা ঘটে তাই কতক কতক রটে। নিকুঞ্জ পত্নী উর্মিলা বললেন, আচ্ছা সীতুমামা, রাক্ষসী, সুয়োরানী, পাতালপুরীর রাজকন্যা, সোনার কাঠি, রূপোর কাঠি, কামরূপ কামিক্ষের মায়াবিনী যারা ভেড়া বানিয়ে দেয়, এসবে আপনি বিশ্বাস করেন? কিছু কিছু করি বই কি, বিশেষ করে ওই ভেড়া বানাবার কথা যা বললে। নিকুঞ্জ কন্যা ইলা বলল, ভেড়ার কথাটা খুলে বলুন না সীতুমামা। না থাক, নুটুর মায়ের যখন আপত্তি। নিকুঞ্জ ঘোষ বললেন, লোকের কৌতূহলে খোঁচা দিয়ে চুপ করে থাকা ঠিক নয়, খোলসা করে বলে ফেলাই ভালো। সুরুচি বলল, বেশ তো সীতুমামা, ভেড়ার গল্পটা খোলসা করেই বলুন, কিন্তু বেশি বেয়ারা কথাগুলো বাদ দেবেন। সীতুমামা বললেন, না থাকবে, বরং একটু ভগবত প্রসঙ্গ হোক। ইলা ভাই, তুমি একটা রবীন্দ্রসঙ্গীত গাও, সেই মাথা নত করে দাও গানটি। সুরুচি বলল, অত মান ভালো নয় সীতুমামা, আমি মাপ চাচ্ছি, আপনি ভেড়ার গল্প বলুন। নুটু বলল, না আগে সেই রাক্ষসী সুয়োরানীর গল্প হবে। সুরুচি বলল, তুই থাম খোকা, রাক্ষসীর চাইতে ভেড়াওয়ালি ভালো, বলুন সীতুমামা। শীতল চৌধুরী বলতে লাগলেন, 25 বৎসর আগেকার কথা। বলভদ্র মর্দরাজকে তোমরা চিনবে না। তার বাপ রামভদ্র মর্দরাজ বালেশ্বর জেলার একজন বড় জমিদার ছিলেন। রাজা বললেই হয়। তার এস্টেটে আমি তখন কাজ করতাম। বলভদ্রর বয়স 30-এর নিচে, সুপুরুষ, মেজাজ ভালো, শিকারের খুব শখ। একদিন সে আমাকে বলল, ও শীতলবাবু, কেবলই সেরেস্তার কাজ নিয়ে থাকলে তোমার মাথা বিগড়ে যাবে। বাবাকে বলে তোমার 20 দিনের ছুটি মঞ্জুর করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে কিমাপুর চলো, উত্তর পূর্ব আসামে। খাস জায়গা, দেদার শিকার, সেখানে 18 শিঙা হরিণ পাওয়া যায়। আকারে খুব বড় নয়, কিন্তু শিং দুটো অতি অদ্ভুত, প্রত্যেকটা 9টা ফেঁকড়া। সব খরচ বলভদ্র যোগাবে। আমার কাজ হবে শুধু মোসাহেবি, সুতরাং রাজি হলুম। কিমাপুর জায়গাটা একটু দুর্গম, ব্রহ্মপুত্রের ওপারে ভুটান রাজ্যের লাগাও, তবে কামরূপ জেলাতেই পড়ে। পথ ভালো নয়, কোনো রকমে মোটর চলে। শিকারী বলে বলভদ্রর খুব খ্যাতি আছে। সহজে আসাম গভর্নমেন্টের কাছ থেকে সব রকম দরকারি পারমিট পেয়ে গেল। একটা বড় হাটসান মোটর গাড়ি, অনেক খাবার জিনিস, ড্রাইভার আর একজন চাকর নিয়ে আমরা কিমাপুর ডাকবাংলোয় উঠলুম। রোজই শিকারের চেষ্টা হতো, নানা রকম জানোয়ারও পাওয়া যেত, কিন্তু 18 শিঙা হরিণের দেখা নেই। ওখানকার লোকরা বলল আরও উত্তরে জঙ্গলের দিকে পাওয়া যাবে। খানিক দূর পর্যন্ত কোনো রকমে মোটর চলবে, তারপর হেঁটে যেতে হবে। সকাল 8টার সময় আমরা যাত্রা করলুম। গাড়িতে বলভদ্র, আমি, ড্রাইভার কৃপান সিং আর তার পাশে একজন ভুটিয়া, সে পথ দেখাবে। রাস্তা অতি খারাপ, 2বার টায়ার পাংচার হলো। 3 মাইল যেতেই বেলা 11টা বাজল। গরম বেশ, খিদেও পেয়েছে খুব। আমরা বিশ্রামের উপযুক্ত জায়গা খুঁজছি। এমন সময় দেখতে পেলুম গাছের আড়ালে একটি সুন্দর ছোট বাংলা। আমরা একটু এগিয়ে যেতেই সেই বাংলা থেকে একটি অপূর্ব সুন্দরী বেরিয়ে এলেন। নিখুঁত গড়ন, খুব ফর্সা, তবে নাক একটু খাঁদা, আর চোখ পটল চেরা নয়, লঙ্কা চেরা বলা যেতে পারে। আমরা নমস্কার করে নিজেদের পরিচয় দিলুম। সুন্দরী জানালেন তার নাম মায়াবতী কুরুঞ্জি, এখন একলাই আছেন। তার সঙ্গিনী মাসিমা চাকরকে নিয়ে কিমাপুরের হাটে গেছেন। মায়াবতী খাঁটি বাংলাতেই কথা বললেন।
তবে উচ্চারণে একটু আসামি টান টের পাওয়া গেল। তার সাদর আহ্বানে কৃতার্থ হয়ে আমরা আতিথ্য স্বীকার করলুম। বলভদ্র মর্দরাজের ভঙ্গি দেখে বোঝা গেল সে প্রথম দর্শনেই প্রচণ্ড প্রেমে পড়েছে। তার কথার সুরে গদ গদ ভাব ফুটে উঠেছে। আমাদের ভুটিয়া গাইড লাদেন গাম্পা চুপি চুপি আমাকে বলল, ওই মেম সাহেবটা ভালো নয়, পালিয়ে চলুন এখান থেকে। কিন্তু তার কথা কে গ্রাহ্য করে? বলভদ্র প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর আমিও মুগ্ধ হয়ে গেছি। মায়াবতী আমাদের খুব সৎকার করলেন। বললেন 18 শিঙা হরিণের সিজন এখন নয়, তারা শীতকালে পাহাড় থেকে নেমে আসে। মিস্টার মর্দরাজ আর মিস্টার চৌধুরী যদি 2 মাস পরে আসেন তখন নিশ্চয়ই শিকার মিলবে। আমরা বহু ধন্যবাদ এবং আবার আসবার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নিলাম। পথে গোটা কতক পাখি মেরে আমরা কিমাপুর ডাকবাংলোয় ফিরে এলুম। তারপর দিন বলভদ্র আবার মায়াবতীর কাছে গেল। শরীরটা একটু খারাপ হওয়ায় আমি বাংলাতেই রইলুম। অনেক বেলায় ফিরে এসে বলভদ্র বলল, শোনো শীতলবাবু, আমি ওই মিস মায়াবতীকে বিয়ে করব। 15 দিন পরে ওকে নিয়ে কলকাতায় যাব। তুমি কালই চলে যাও। বালিগঞ্জে একটা ভালো বাড়ি ঠিক করে আমাদের জন্য অপেক্ষা করবে। আমি অনেক বোঝালুম, অজ্ঞাত কুল ছিলাকে হঠাৎ বিয়ে করা উচিত নয়। তার বাবাও তা পছন্দ করবেন না, কিন্তু বলভদ্র কোনো কথা শুনল না। অগত্যা আমি পরদিনই কলকাতায় রওনা হলুম। 15 দিন পরে বলভদ্রের ড্রাইভার কৃপান সিং আমার কাছে এসে খবর দিল, বলভদ্র হঠাৎ নিরুদ্দেশ হয়েছে। কোথায় গেছে কেউ জানে না। মেম সাহেব মায়াবতীও বলতে পারলেন না। জেরা করে জানলুম 4 দিন আগে গাড়িটা বিগড়ে যাওয়ায় বলভদ্র সকালবেলা মায়াবতীর কাছে হেঁটে গিয়েছিল। মণি ফিরে এলেন না দেখে পরদিন কৃপান সিং খোঁজ নিতে গেল। গিয়ে দেখল সেখানে শুধু মায়াবতী আর তার বুড়ি মাসি আছেন। তারা বললেন, বলভদ্র গতকাল সকালে এসেছিলেন বটে, কিন্তু এখান থেকে কোথায় গেছেন তা তারা জানে না। কৃপান সিং আরও দেখল একটা বাদামি রঙের নধর ভেড়া বারান্দার খুঁটির সঙ্গে বাঁধা আছে, একটা ধামা থেকে ভিজে ছোলা খাচ্ছে। সুরুচি বলল, সীতু মামা, আপনি কি বলতে চান সেই ভেড়াটাই বলভদ্র মর্দরাজ? আমি কিছুই বলতে চাই না, যা শুনেছি তাই হুবহু জানালুম। বিশ্বাস করা না করা তোমাদের মর্জি। নুটু বলল, সীতু মামা, ভেড়াটা ছোলা খাচ্ছিল কেন? সেখানে বুঝি ঘাস নেই? ইলা বলল, বুঝলি না খোকা, গ্রাম ফেড মাটন তৈরি হচ্ছিল। উফ, আপনি খুব বেঁচে গেছেন সীতু মামা। এই সময় সুরুচির স্বামী বীরেন দত্ত এবং তার সঙ্গে 2টি মহিলা এসে পৌঁছলেন। খাবারের ঝুড়ি নিয়ে 2জন অনুচরও এলো। মহিলাদের একজনের বয়স 50-এর কাছাকাছি, আরেকজনের 22-23। দুজনেই অসাধারণ সুন্দরী, যদিও চোখ আর নাক একটু মঙ্গলীয় ছাঁদের। বীরেন দত্ত পরিচয় করিয়ে দিল। ইনি হচ্ছেন সুকমল গুপ্তর শাশুড়ি ঠাকুরন মিসেস মায়াবতী মর্দরাজ, আর ইনি সুকমলের স্ত্রী মিসেস মোহিনী গুপ্ত। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এরা অনেক রকম খাবার তৈরি করলেন কিনা। ইলা ফিসফিস করে বলল, সীতু মামা, এই মায়াবতী আপনার সেই তিনি নাকি? সীতু মামা বললেন, চুপ চুপ। নিকুঞ্জ ঘোষ জিজ্ঞাসা করলেন, কই মেজর গুপ্ত এলেন না? মধুর কণ্ঠে মোহিনী গুপ্ত বললেন, সুকোমল, তার কথা আর বলবেন না। পুয়ার ফেলো, কোথায় উধাও হয়েছে কিছুই জানি না। আঁতকে উঠে ইলা ফিসফিস করে বলল, কি সর্বনাশ! মায়াবতী বললেন, মিলিটারি সার্ভিসের মতন উঁচা চাকরি আর নেই, হঠাৎ একটা টেলিগ্রাম পেয়ে কিছু না জানিয়েই চলে গেছে।
আপনারা খেতে বসে যান, নয়তো সব ঠান্ডা হয়ে যাবে। মোহিনী আর আমি পরিবেশন করছি। বীরেন দত্ত বলল, সীতু মামা, সব জিনিস নির্ভয়ে খেতে পারেন। আপনি মন্ত্র নিয়েছেন, নিষিদ্ধ মাংস এখন আর খান না, তাই এরা চিকেন বাদ দিয়েছেন। কাটলেট, ফ্রাই, পাই, চপ, শিক কাবাব সবই পবিত্র ভেড়ার মাংসে তৈরি। এদের স্পেশালিটি হলো ভেড়া। এরা কামরূপ কামিক্ষের মহিলা কিনা? ইলা বলল, ওরে মারে। নিকুঞ্জ ঘোষ বললেন, কই আপনারা কিছু নিলেন না? মায়াবতী স্মিত মুখে বললেন, আমরা একটু আগেই খেয়েছি। শিউরে উঠে ইলা বলল, ওরে বাবারে। হঠাৎ দাঁড়িয়ে উঠে সুরুচি বলল, আমার গা গুলোচ্ছে, গঙ্গাধারে বসি গিয়ে। উর্মিলা বললেন, আমারও কেমন কেমন বোধ হচ্ছে, আমিও যাই। ইলাও তার মায়ের সঙ্গে গেল। বীরেন ব্যস্ত হয়ে পিছনে পিছনে গিয়ে বলল, এরা 6 বোতল সোডাও এনেছেন, একটু খাও, নশিয়া কেটে যাবে। সুরুচি বলল, তু রাক্ষসীদের জলস্পর্শ করব না। বাড়ি ফিরে এসে সব কথা শুনে বীরেন বলল, ছি ছি, কি কেলেঙ্কারি করলে তোমরা। এই জন্যেই শাস্ত্রে বলেছে স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্কারী। সীতু মামার গাঁজাখুরি গল্পটা বিশ্বাস করলে? উনি নিজে তো গান্ডে পিণ্ডে খেয়েছেন।